সার্গিও পড়তে শুরু করল। বেটা অ্যান্টোনিও সোরেস, আশা করি ঈশ্বরের কৃপায় তুমি ভালো আছো। 1 মাস হলো তুমি চাকরি নিয়ে পর্তুগাল গেছো, কিন্তু মনে হচ্ছে 1 যুগ পার হয়ে গেছে। হয়তো এমন হতো না বেটা, কিন্তু অবস্থার কারণেই তোমাকে খুব বেশি মনে পড়ছে। যাদের সাথে তুমি পরিচয় করে দিয়ে গেছো, যারা তোমাকে চাকরি দিয়েছে, তারা লোক ভালো নয় সোরেস। তারা দুর্বিনীত, দুশ্চরিত্র এবং তাদের প্রতিটি আচরণই সন্দেহজনক। ওরা মনে হয় মানুষ পাচারকারী ধরনের কেউ হবে, কিংবা সন্ত্রাসী কোনো দলও হতে পারে। ওরা ওদের সাংঘাতিক সব অস্ত্রশস্ত্র রেখে ঢেকে রাখারও প্রয়োজন বোধ করে না। কদিন আগে একজন লোককে আনলো, এশিয়ান হবে, অসুস্থ, তার উপর খুব অত্যাচার করা হয়েছে বলে মনে হলো। একদিন পরেই তাকে সাউতোরাহ দ্বীপে নিয়ে যাই। এই সাউতোরাহ দ্বীপের কথা ওদের মুখে প্রায় শুনি। দ্বীপটি কোথায়? ওদের কথাবার্তা শুনে মনে হয় সাউতোরাহ বড় কোনো ব্যাপার আছে। আমার এসব ভালো লাগছে না বেটা, তুমি তাড়াতাড়ি এসো, দরকার হলে চাকরি ছেড়ে দিয়ে এসো। ওদের হাত থেকে আমাদের বাঁচাও, তোমার বোনকে বাঁচাও। তোমার চিঠি নয়, তোমার আশার অপেক্ষায় রইলাম, তোমার মা। চিঠি পড়া শেষ হলো। মুখ ম্লান হয়ে উঠেছে আহমাদ মুসার। বেদনার একটা চাদর যেন তার চোখ মুখ ঢেকে দিয়েছে। বলল, সরি। মা ছেলের পথ চেয়ে বসে থাকবে, বিপদগ্রস্ত বোনের অস্থির 2টি চোখ ভাই আর অপেক্ষা করবে, কিন্তু পরিবারের যিনি হাল ধরবেন সে ভাই আর কোনো দিনই বাড়িতে পৌঁছাবে না। বেচারা নিহত হয়েছে। থামল আহমাদ মুসা, তার কণ্ঠ কান্নার মতো ভারী। দুঃখের এদিকটা বাদ দিলে চিঠিটা খুবই মূল্যবান ভাইয়া। জানা গেল সাউতোরাহতে তাদের লোক পাচার অব্যাহত আছে। সাউতোরাহ থেকে ওরা সরে পড়বে এ ভয় মনে হয় নেই। আমাদের অভিযান দ্রুত করতে হবে ভাইয়া, বলল হাসান তারিক। সত্যি মনটা খারাপ হয়ে গেল ভাই সাহেব। থাক, আসুন ম্যাপটা দেখি, বলে সার্গিও আবার ম্যাপের উপর ঝুঁকে পড়ল। আহমাদ মুসাও, কিন্তু মুখ তার আগের মতোই বেদনার্ত। হাতের পেন্সিলের ডগা দিয়ে মানচিত্রের স্থান বিশেষ স্পর্শ করে বলল সার্গিও, আমরা উত্তরের পার্বত্য পথে উপত্যকা থেকে বের হচ্ছি। তারপর দ্বীপ থেকে বের হবার আমাদের সামনে 2টি পথ খোলা থাকবে। একটা হলো আমাদের পূর্বপুরুষের ভিটা পর্যন্ত যে পথ দিয়ে আপনারা এসেছিলেন সে পথে, অন্যটি আমাদের পারিবারিক সমাধি ক্ষেত্র থেকে সোজা পশ্চিম দিকে জলভূমিটাকে ডাইনে রেখে দ্বীপের উপকূল পর্যন্ত এগোনো। সে উপকূলে আমাদের একটা ঘাঁটি আছে, মোটর বোটের ব্যবস্থা আছে, কিন্তু এই পথটা অপেক্ষাকৃত দুর্গম। এই ট্রাকটা আমরা ছাড়া আর কেউ ব্যবহার করে না এবং এর সন্ধানও কেউ জানে না। এখন সার্গিওর কথার মাঝখানে আহমাদ মুসা বলে উঠল, পশ্চিমের এই দুর্গম পথটাই আমাদের জন্য নিরাপদ। চোখ বন্ধ করে আমরা এই পথ বাছাই করতে পারি। ধন্যবাদ ভাই সাহেব। এখন বলুন গন্তব্য কোথায় হবে? সে অনুসারে আমাদের ঘাঁটিকে ইনস্ট্রাকশন দিতে হবে আয়োজন করার, বলল সার্গিও। আহমাদ মুসা মানচিত্র থেকে মুখ তুলল, বলল, সেটাও চোখ বন্ধ করে বলা যায় আমরা সাউথ জর্জ দ্বীপের হারতা যাচ্ছি। সার্গিও মুখ তুলল আহমাদ মুসার দিকে, বলল, ফ্লোরেস দ্বীপের সান্তাক্রুজ কেন নয় ভাইয়া? ওখান থেকে সাউতোরাহ যাওয়া সহজ হবে। এমনিতেই আগে থেকে আমরা হারতাকে প্রথম বেজ ক্যাম্প হিসাবে বাছাই করেছিলাম সাউতোরাহ সম্পর্কে খবর সংগ্রহের জন্য। এখন সেখানে যাওয়া ফরজ হয়ে গেছে। আহমাদ মুসা বলল, ফরজ কি? জিজ্ঞাসা সার্গিওর। হাসল আহমাদ মুসা, বলল, ফরজ অর্থ হলো অবশ্য কর্তব্য। হারতা যাওয়া অবশ্য কর্তব্য হলো কেন? জিজ্ঞেস করল সার্গিও। আমি অ্যান্টোনিও সোরেসের বাড়ি যেতে চাই, আহমাদ মুসা বলল। অ্যান্টোনিও সোরেসের বাড়ি কেন? সার্গিও বলল, অ্যান্টোনিও সোরেসের মা বোনদের অপেক্ষার অবসান ঘটাতে হবে, বলল আহমাদ মুসা। তার মুখ গম্ভীর। সবাই তাকালো আহমাদ মুসার দিকে, কিন্তু কেউ কোনো কথা বলল না। সবাই নীরব। একটু পর সার্গিও বলল, সিদ্ধান্ত এটাই হলো, তাহলে ওঠা যাক। তৈরি হয়ে তো এখনই যাত্রা করতে হবে। সবাই উঠল। উঠতে উঠতে ভ্যানিশা আহমাদ মুসাকে লক্ষ্য করে বলল, আমার খুবই ইচ্ছা হারতা যাবার। না বোন, তুমি এবং সার্গিও কাউকে এখন এই কাজে জড়াবো না। তোমরা যে পবিত্র সংগ্রাম করছো তাকে সব আনন্দিত উপসর্গ থেকে নিরাপদ রাখতে হবে।
তোমাদের স্বাধীনতা আন্দোলনের যদি কোনোভাবে মুসলমান তথা মৌলবাদ তথা সন্ত্রাসীদের সাথে যুক্ত করতে পারে, তাহলে তোমাদের অপূরণীয় ক্ষতি হবে। এই ক্ষতি তোমরা আমরা কেউই চায় না। আহমদ মুসা বলল, যুক্তি আপনার ঠিক, কিন্তু মনকে মানাবার মতো নয়, বলল সার্গিও। তবু মনকে মানাতেই হবে। আহমদ মুসা বলল, আপনার নির্দেশ অবশ্যই শিরোধার্য, বলল সার্গিও। কিন্তু একটা শর্তে, বলে উঠল ভ্যানিসা। কি শর্ত? বলল আহমদ মুসা। আপনারা ভালো থাকলে সেটা আমাদের জানার দরকার নেই, কিন্তু বিপদে পড়লে সেটা যেন আমরা জানতে পারি, ভ্যানিসা বলল। তার মুখ ম্লান, কণ্ঠ ভারী। চেষ্টা করব ভ্যানিসা তোমার শর্ত মানতে, বলল আহমদ মুসা। ধন্যবাদ ভাই সাহেব, চলুন, সার্গিও বলল। সবাই আবার হাঁটতে শুরু করল। হঠাৎ ধাতব চিৎকার উঠল, শাবলের আঘাতটা মাটির গভীরে গিয়ে আছড়ে পড়তেই। ধাতব চিৎকার ওঠার সাথে সাথে আনন্দে হুররা দিয়ে উঠল সার্গিও। শাবল চালাচ্ছিল আহমদ মুসা। ঘেমে সে একাকার হয়ে গেছে। প্রায় 7 ফুট মাটির নিচে গিয়ে এই প্রথম ধাতব শব্দ পাওয়া গেল। আহমদ মুসা, হাসান তারিক ও সার্গিও পর্যায়ক্রমে খননের কাজ করছিল। অন্ধকারে চাঁদের আলোকটুকুতে সম্বল করে মাটি খুঁড়তে হচ্ছিল। বাইরের আলো জ্বালানো যাচ্ছে না। তারা আসার পথে আজর ওয়াইজম্যানের বাহিনীর মুখে পড়ে গিয়েছিল। সমাধিক্ষেত্রের এক বাঁক দক্ষিণে একটা প্রশস্ত চড়াইয়ে যখন আহমদ মুসারা উঠছিল, সেই সময় 2টি হেলিকপ্টার বোঝায় সশস্ত্র লোক ওখানে ল্যান্ড করতে আসে। পাথরের আড়ালে লুকিয়ে ওরা হেলিকপ্টারের ফ্ল্যাশ ও ধরা পড়া থেকে নিজেদের রক্ষা করে। সশস্ত্র লোকরা চড়াই নামার পর আহমদ মুসাদের পাশ দিয়ে দক্ষিণে চলে যায়। 2টি হেলিকপ্টারের একটি ওদের কাভার দিয়ে দক্ষিণে অগ্রসর হয়, অন্যটি গিরিপথের ট্র্যাক ধরে উত্তরে চলতে শুরু করে। 2টি হেলিকপ্টারই গোটা এই পথের উপর টহল দিয়ে ফিরছে। আলো দেখলেই ওরা এসে ঝাঁপিয়ে পড়বে, তাই খননের কাজটা তাদেরকে অন্ধকারের মধ্যেই করতে হচ্ছে। কোথায় খুঁড়বে এ নিয়েও তারা বিপদে পড়েছিল। এ ব্যাপারে মা দাদিও খুব বেশি সাহায্য করতে পারেনি। শুধু বলেছিল জিনিসগুলো প্রথম কবরের পাশে পুঁতে রাখা হয়েছে। সমস্যায় পড়তে হয় প্রথম কবর কোথায় তা নিয়ে। উত্তর দক্ষিণ কবর তখন তা মুসলমানের হওয়ার সম্ভাবনা। এই সম্ভাবনা সামনে রেখে আহমদ মুসা সিদ্ধান্ত নেয় পশ্চিম প্রান্তের সর্ব উত্তর থেকে কবর শুরু হয়েছে, সুতরাং সর্ব উত্তরেরটাই প্রথম কবর। তারপর সমস্যা দেখা দেয় কবরের কোন পাশে জিনিসগুলো পুঁতে রাখা হয়েছে। প্রথম ও দ্বিতীয় কবরের অবস্থান পর্যবেক্ষণ করে আহমদ মুসা সিদ্ধান্ত নেয় এই 2 কবরের মাঝখানে যে স্পেস, তাতে তেমন কোনো বড় জিনিস পুঁতে রাখার মতো নয়। সুতরাং অবশেষে সে পশ্চিম ও উত্তর পাশেই অবস্থান বিচারে ধরে কবরের সিথানের দিকেই জিনিসগুলো পুঁতে রাখা হয়েছে। সিথানের দিকে 7 ফিট খননের পর শাবলের আঘাত থেকে ধাতব শব্দ উঠায় পুঁতে রাখা স্টিলের বাক্স পাওয়া গেছে বলে সবাই খুশি হয়ে উঠল। কবরের লেভেল থেকে অনেক নিচে পুঁতে রেখেছে বাক্সটা, অথচ মৃতদের সাথে সংশ্লিষ্ট কোনো জিনিস কবরে বা কবরের লেভেলেই রাখা হয়। বলল, গর্তের থেকে শাবল চালাতে চালাতেই। যারা এটা রেখেছেন তারা চাননি যে এটা কেউ খুঁজে পাক। হাসান তারিক বলল, আজ ভাইয়া না থাকলে আমাদের শত চেষ্টা ব্যর্থ হতো, আমরা এই বাক্সটা খুঁজেই পেতাম না, বলল ভ্যানিসা। ভ্যানিসার কথা শেষ হতেই গর্ত থেকে আহমদ মুসা বলল, এবার এসো হাসান তারিক, আলগা হয়েছে বাক্সটা, এখন তোলা যাবে। হাসান তারিক লাফ দিয়ে নামলো নিচে। সার্গিও এগিয়ে এলো। বাক্সটা উপরে উঠে এলো। 6 বর্গফুটের বিশাল বাক্স। বাক্সটা টেনে তার পাশেই পাহাড়ের এক গুহায় নিয়ে গেল, পুরো পলিথিনে মোড়া। মিস্টার সার্গিও, যারা বাক্সটাকে কবর দিয়েছিল তারা বাক্সটাকে কেউ খুঁজে পাক তা চাননি, কিন্তু বাক্সটাকেও তারা নষ্ট করতে চাননি। এয়ারটাইট পলিথিনের মোড়ক একেবারে অক্ষত রেখেছে বাক্সটাকে, বলল আহমদ মুসা। তার মানে আমাদের পূর্বপুরুষরা পারিবারিক এই সম্পদকে লুকিয়ে রেখেছেন, চিরতরে কবরস্থ করেননি, সার্গিও বলল। অর্থাৎ তারা চেয়েছিলেন কোনো এক সময় পরিবারের কেউ এটা খুঁজে পাক, ভ্যানিসা বলল। তাই মনে হয়, বলল সার্গিও। কিন্তু আজকে কি সে কোনো এক সময় বলা যায়, ভ্যানিসা বলল। স্বয়ং আহমদ মুসা বাক্সটাকে মাটির নিচে থেকে তুলেছেন।
আমি মনে করি এর চেয়ে বড় ঐতিহাসিক সময় ভবিষ্যতে আর আসবে না, বলল সার্গিও। ভ্যানিসার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। বলল, আমিও তাই মনে করি। আমাদের পরিবারের জন্যে এটা সৌভাগ্য। বাক্স লক করা ছিল। ডালা খোলা হলো বাক্সের। আহমাদ মুসাই খুলল। 3 দিকে বন্ধ বৈদ্যুতিক লণ্ঠন জ্বালানো হয়েছিল, যাতে বাইরে আলো দেখা না যায়। বাক্সের ডালা খোলা হলো। আলোক সম্পাতে বাক্সের অভ্যন্তরে দেখা গেল একটা কালো কাপড়ে বাক্সের ভেতরটা ঢাকা। কালো কাপড়ের উপরে পড়ে আছে একটা ইনভেলপ। ইনভেলপটা তুলে নিয়ে আহমাদ মুসা সার্গিওর হাতে দিয়ে বলল, সবার উপর যখন এই ইনভেলপটা, তখন এই বাক্স সম্পর্কে এই ইনভেলপে কিছু লেখা আছে। পরিবারের পক্ষ থেকে এটা পড়ার হক তোমার। ইনভেলপটা হাতে নিল সার্গিও। 100 বছরের পুরনো ইনভেলপ শক্ত হয়ে গেছে। ধীরে ধীরে ইনভেলপটা খুলে তার ভেতর থেকে চিঠি বের করলো সার্গিও। ধীরে ধীরে চিঠির ভাঁজও খুলল। সময়ের তুলনায় চিঠির কাগজের অবস্থা অনেক ভালো। এয়ারটাইট অবস্থায় থাকার কারণেই ক্ষতি হয়নি। চিঠির ভাঁজ খুললেও কাগজের কোনো ক্ষতি হলো না। চিঠি পড়তে লাগলো সার্গিও। পরিবারের মহান সদস্যদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস, মাটির তলা থেকে বাক্সবন্দি এই সম্পদ আমাদের বংশধরেরা একদিন উত্তোলন করবে। এ বিশ্বাস থেকে এ সম্বোধন করলাম। পরিবারের একটি ইতিহাস, একটি পরিচয় আজ বাক্সবন্দি হয়ে আমার হাতে মাটি চাপা পড়ল। পরিবারের এক সময়ের পরিচয়ের চেয়ে পরিবারের অস্তিত্ব বড়। আবার একটি পরিবারের অস্তিত্বের চেয়ে দেশের অস্তিত্ব অনেক বড়। এই বিবেচনাতেই পরিবারের একটি পরিচয় সমাধিস্থ করলাম। দেশের স্বাধীনতা আন্দোলন আজ সংকটে। পর্তুগিজ সরকার সুস্পষ্ট অভিযোগ তুলেছে, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী গঞ্জালো পরিবার এবং স্বয়ং গঞ্জালো মুসলমান ছিলেন। গঞ্জালো পরিবারের খ্রিস্টান পরিচয় একটা ছদ্মবেশ মাত্র। এই ছদ্মবেশ নিয়ে আজোরস দ্বীপপুঞ্জকে তারা কুক্ষিগত করতে চায়, মৌলবাদী একটি দেশে পরিণত করতে চায়। পর্তুগিজ সরকারের এই প্রচার আমাদের উপর বজ্রাঘাত হানে। এর উপযুক্ত উত্তর না দিলে প্রিয় মাতৃভূমি আজোরসের স্বাধীনতা সংগ্রামকে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু পর্তুগিজ সরকারের অভিযোগ সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমরা কি জবাব দেব? পরিবারের পুরনো কাগজপত্র ও অ্যান্টিক্সগুলো পরীক্ষা করতে লাগলাম। পুরনো পোশাকাদি, দলিলপত্র, প্রাপ্ত একটা ডায়েরি থেকে নিশ্চিত প্রমাণিত হল, সম্মানিত পূর্বপুরুষ গঞ্জালো সহ আমাদের পূর্বপুরুষরা মুসলমান ছিলেন। এটা জানার পর পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে প্রথম আয়োজন পড়ল পারিবারিক এই অতীত থেকে নিজেদের বিচ্ছিন্ন করা। এবং তারপর পর্তুগিজ সরকারের জবাবে বলা যে গঞ্জালো পরিবার পর্তুগিজ সরকারের দুরভিসন্ধিমূলক অভিযোগকে প্রত্যাখ্যান করছে। গঞ্জালোরা আজোরস দ্বীপপুঞ্জের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী খ্রিস্টান পরিবার। অজানা ও অপ্রমাণিত কোনো অতীত সম্পর্কে তারা কিছু জানতে চায় না। তার প্রয়োজন নেই। মহান যিশুর রাজ্য হিসাবে আজোরস তার স্বাধীনতা সংগ্রাম করছে। পর্তুগিজ সরকার মিথ্যা কোনো অভিযোগ এনে তা বিভ্রান্তি ছড়িয়ে এই আন্দোলন বানচাল করতে পারবে না। এই বক্তব্য দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, পূর্বপুরুষ মুসলমান হওয়ার সব প্রমাণ নষ্ট করে ফেলা হবে। এই সিদ্ধান্ত অনুসারে এক এক করে বাছাই করে স্তূপীকৃত করা হলো এবং পুড়িয়ে ফেলার জন্য সবকিছু। কিন্তু পুরানো গেল না। আম্মা দাদি কান্না শুরু করলেন। আমিও পারলাম না আগুন দিতে। মনে হচ্ছিল পূর্বপুরুষদের গায়ে যেন আগুন দিতে যাচ্ছি। অবশেষে ঠিক হলো, আজোরস আমাদের প্রথম পুরুষের কবরের পাশে এই সমাধিস্থ করা হবে। সমাধিস্থ করতে গিয়ে দেখা গেল প্রথম দিকে সব কবরই উত্তর দক্ষিণ, অর্থাৎ তারা মুসলমান ছিলেন। অতীতে বহুবার এই সমাধিক্ষেত্রে গেছি, কিন্তু বিষয়টা কেউ আমরা খেয়াল করিনি। এ দৃশ্য আমাদের আতঙ্কিত করে তুলল। এ দৃশ্যের ছবি যদি পর্তুগিজ সরকারের হাতে যায় আর একবার যদি তা পত্রপত্রিকায় আসে, তাহলে কথা বলারও আর মুখ থাকবে না। গঞ্জালো পরিবার আকাশ থেকে একেবারে ধুলায় পড়ে যাবে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হলো প্রথম দিকে সব কবর নিশ্চিহ্ন করে দেওয়ার। সেই দিনই এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হলো। এভাবেই গঞ্জালো পরিবার তার অতীতকে মুছে ফেলল এক অপরিহার্য প্রয়োজনে। আর এ কথাগুলো রেখে গেলাম ভবিষ্যতের এক প্রয়োজনকে সামনে রেখে। গঞ্জালোর ইতিহাস পড়া শেষ করল সার্গিও। সবাই মূর্তির মতো স্থির বসে পড়া শুনছিল। পড়া শেষ হলেও তারা তেমনি স্থির বসে রইল, নড়তেও যেন তো ভুলে গেছে। কারো মুখেই কোনো কথা নেই। পড়ার পর সার্গিও নিজেও বাকহীন,
অনেকক্ষণ পর নীরবতা ভাঙল ভ্যানিসা। বলল, বলেছিলাম না ভাইয়ার আগমনে স্বর্ণমুদ্রা, তরবারি, সিলভার উপত্যকার নদীও মুসলমান হয়ে গেছে। এখন আমরাই শুধু মুসলমান হতে বাকি। সেই বাকিটাও এখন জানা হয়ে গেল। আমরা মুসলমানদের বংশধর, মুসলমানদের রক্ত আমাদের ধমনীতে, মানে আমরাও মুসলমান। এভাবে কথা বলো না ভ্যানিসা। একসময় হয়তো আমাদের পরিবার মুসলমান ছিল, কিন্তু এখন খ্রিস্টান। এটাই আজকের বাস্তবতা, বলল সার্গিও। জানি ভাইয়া, এই বাস্তবতাই তো বাস্তবে অতীতকে কবরস্থ করেছে, ভ্যানিসা বলল। তোমাদের ভাই বোনের বিরোধ এখন থাক, আমরা একটা মৃত লাশের পোস্টমর্টেম করছি মাত্র। এর শুধুই ঐতিহাসিক মূল্য আছে। অতীতের ঘাটাঘাটি যদি বিরোধের বিষয় হয়ে দাঁড়ায়, তাহলে আর অগ্রসর না হয় ভালো, বলল আহমদ মুসা। সরি ভাই সাহেব, আমি ভ্যানিসার আবেগকে একটু থামিয়ে দিতে চেয়েছি, আর কিছু নাই। আমাদের পরিবারের এই ইতিহাস উদ্ধার আমার জন্যই বরাদ্দ ছিল, এটা আমি মনে করি, এবং এর জন্যে আমি গর্বিত। এই তো আমার এক পূর্বপুরুষের বক্তব্য পড়লাম, পারিবারিক অস্তিত্ব রক্ষার জন্য ইতিহাস বিসর্জন দিতে হবে। কিন্তু আমি মনে করি ইতিহাস পরিত্যাগ করে পরিবার, জাতি কিছুই বাঁচতে পারে না। ইতিহাস বেঁচে থাকলে সে ইতিহাস নতুন করে জাতি, পরিবার গড়তে পারে। আবার আমার জাতির সদ্য উদ্ধারকৃত ইতিহাস আমাকে নতুন শক্তি দিয়েছে ভাই সাহেব, সার্গিও বলল। তার কণ্ঠ আবেগে ভারী। সার্গিও থামতেই ভ্যানিসা বলল, ধন্যবাদ ভাইয়া, আমার কথায় বললেন আপনি। তবে যে আমাকে বকলেন। হাসল সার্গিও, বলল, সব কথা সবসময় বলার প্রয়োজন হয় না, কিন্তু আপনি বললেন ভাইয়া। আমি প্রয়োজনে বলেছি ভ্যানিসা, হাসতে হাসতে বলল সার্গিও। তাহলে মিস্টার সার্গিও, একটু দেখুন বাক্সে কি আছে, আহমদ মুসা বলল। সার্গিও অনুসন্ধান শুরু করল। এক এক করে সার্গিও বাক্সের জিনিসগুলো বের করতে লাগলো। বেরোতে লাগলো নানা ধরনের সাধারণ ও সামরিক পোশাক, যা স্পেনের সাধারণ মুসলিম, মুর এবং সৈনিক ও শাসকরা পরত। আরবি টারবানও পাওয়া গেল নানা ধরনের মুসলিম শিরস্ত্রাণ সহ একটা তুর্কি টুপি, কয়েকটা আরবি ক্যালিগ্রাফি, কিছু ওয়াল হ্যাং, কিছু আরবি গ্রন্থ সহ কোরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফের বাঁধানো ফটো এবং আরও কিছু টুকিটাকি সহ একটি ডায়েরি। সব জিনিস বের করার পর সার্গিও বলল, সব দেখলেন ভাই সাহেব। আমি যতটা বুঝেছি সবটা জিনিসই মুসলিম কালচারের স্মারক। অবশ্য বইগুলো ও ডায়েরিতে কি আছে আমি জানি না। এখন বলুন, আরও বেশি জানার কি সাহায্য আমাদের করতে পারেন? বইগুলোর মধ্যে একটি হলো কোরআন শরীফ, অন্যগুলো আরবিতে লেখা ইতিহাস, হাদিস গ্রন্থ। আমার মতে আরও বেশি জানার ক্ষেত্রে ডায়েরিটাই আমাদের সাহায্য করবে, আহমদ মুসা বলল। সার্গিও ডায়েরিটা হাতে নিয়ে তা খুলল, ভেতরটা একবার দেখেই বলে উঠল, আমার অপরিচিত ভাষা ভাই সাহেব, আপনি দেখুন। আহমদ মুসা ডায়েরিটা হাতে নিয়ে বলল, ডায়েরিটা আরবি ভাষায় লেখা, তবে একটা ভূমিকা আছে, সেটা লেখক স্পেনীয় ভাষায় লিখেছেন। পড়ুন ভাই সাহেব, সার্গিও বলল। ডায়েরিটা পড়তে সময় লাগবে, অতটা সময় আমরা এখন দিতে পারবো না। ওদের হেলিকপ্টার এদিকে একটু ঘন ঘনই আসছে। মনে হয় ওরা জানতে পেরেছে আমরা সিলভার উপত্যকায় নেই, সুতরাং রাতের আধারে যতটা সম্ভব পশ্চিমে সরে পড়া দরকার। ফলে বলে একটু থামল আহমদ মুসা। তারপর ডায়েরিটা লণ্ঠনের আলোর দিকে একটু সরিয়ে বলল, আমি শুরু থেকে পড়ছি। বলেই পড়তে শুরু করল আহমদ মুসা। আমি গাজী আলী জামাল। আমাদের বাড়ি স্পেনের টলেডো শহরে। আমাদের সুন্দর বাড়িটা ছিল টাগুস নদীর তীরে। শুরু থেকে আমরা সামরিক পরিবার। স্পেনের সুলতান তৃতীয় আব্দুর রহমানের সময়ে আমাদের পরিবারের একজন স্পেনের নৌবাহিনীতে চাকরি নেয়। সুলতান হাজিব আল মনসুরের সময়ে আমাদের পরিবারের একজন একটি রণতরীর কমান্ডার পদে উন্নীত হন। পরিবারের ঐতিহ্য অনুসারে আমিও স্পেনের নৌবাহিনীতে যোগদান করি। কিন্তু স্পেনের নৌবাহিনী তখন কঙ্কালে পরিণত হয়েছে। স্পেনের মুসলিম সাম্রাজ্য গ্রানাডার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়লে স্পেনের নৌবাহিনী ভেঙে পড়ে। 1423 সালে সুলতান তৃতীয় ইউসুফের মৃত্যু হলে স্পেনের নৌবাহিনীর কঙ্কালটাও শেষ হয়ে যায়। ভারাক্রান্ত মনে আমি এর আগে সৈনিক হিসেবে মাতৃভূমি সেবার আর কোনো সুযোগ না দেখে তুরস্কের সুলতান দ্বিতীয় মুরাদের নৌবাহিনীতে যোগদান করি। তুরস্কের সামরিক শক্তি তখন উদীয়মান। ইউরোপের সার্বিয়া, আলবেনিয়া, বুলগেরিয়া, গ্রিস এবং তুর্কি বাহিনীর পদভারে কম্পিত। তুর্কি নৌবাহিনী ভূমধ্য সাগরে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। 1422 সালে তুর্কি বাহিনী কর্তৃক
কনস্ট্যান্টিনোপল অবরোধের ঐতিহাসিক ঘটনাতেও আমি অংশগ্রহণ করি, কিন্তু শীঘ্রই আমি তুর্কি নৌবাহিনীতে চাকরির ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে পড়ি। একটি ঘটনা থেকে এর সূত্রপাত ঘটে। সময়টা হবে 1423 সালের শেষের দিকে। তুরস্কের সুলতান দ্বিতীয় মুরাদের সিংহাসন আরোহণের 3য় বছর এবং সুলতান তৃতীয় ইউসুফের মৃত্যু পরবর্তী স্পেনীয় গ্রানাডা রাজ্যের বিপর্যয়ের কাল। সে সময় তুর্কি নৌবাহিনীর 3টি জাহাজের একটা বহর আসছিল মরক্কোর ক্যাসাব্লাঙ্কা থেকে। আমরা ভূমধ্য সাগরের মেজরকা দ্বীপ থেকে 50 মাইল দূরে অবস্থান করছি। আমরা দেখলাম স্পেনের মুসলিম রাজ্য গ্রানাডার পতাকাবাহী একটা বাণিজ্য জাহাজকে ঘিরে ফেলল ক্ষুদ্র দুটি রণতরী, একটি ফ্রান্সের মার্সাই, অপরটিতে স্পেনের রাজার বার্সেলোনার পতাকা। আমি আমাদের নৌবহরের কমান্ডার ইসমত পাশাকে অনুরোধ করলাম গ্রানাডার জাহাজটিকে বাঁচাবার জন্যে। কমান্ডার বললেন, গ্রানাডাকে সাহায্য করার কোনো রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নেই। আমি বললাম, এটা গ্রানাডাকে সাহায্য করার ব্যাপার নয়, বিষয়টা রাজনৈতিক দস্যুদের হাত থেকে একটা বাণিজ্য জাহাজকে রক্ষা করার। কমান্ডার বলল, বাণিজ্য জাহাজটি গ্রানাডার উমাইয়াদের কোনো সাহায্য করা হবে না। আমাদের 3টি রণতরীর সামনেই গ্রানাডার বাণিজ্য তরীটি ফ্রান্সের মার্সাই ও বার্সেলোনার 2টি ক্ষুদ্র রণতরী লুণ্ঠন করল এবং বাণিজ্য জাহাজের সব লোকদের হত্যা করল। আমিও স্পেনের একজন আরব মুসলমান, আমার চোখের সামনে আমার স্বজনদের হত্যা করল খ্রিস্টান 2টি রণতরীর লোকেরা। এই আক্রমণে স্পেনের বার্সেলোনা ও ফ্রান্সের মার্সাই এর খ্রিস্টান সৈন্য এক হতে পারল, কিন্তু তুর্কি সুলতানের অপ্রতিদ্বন্দ্বী 3টি যুদ্ধ জাহাজ গ্রানাডার অসহায় এক মুসলিম বাণিজ্য জাহাজকে সাহায্য করতে পারল না। অনেক কাঁদলাম আমি। মন বিদ্রোহী হয়ে উঠল। তুর্কি জাহাজে 1 দিন 1 মিনিট 1 সেকেন্ড অবস্থান করা অসম্ভব হয়ে উঠল। সবার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়লাম তুর্কি রণতরী থেকে ভূমধ্য সাগরে। 1 ঘন্টা সাঁতরে গিয়ে উঠলাম গ্রানাডার লুণ্ঠিত জাহাজে লাশ ছাড়া আর কিছুই পেলাম না। তবু মনে সান্ত্বনা পেলাম এই ভেবে যে আমি মজলুমদের সাথে আছি। দীর্ঘ 7 দিন একা জাহাজ চালিয়ে স্পেনের মালাগা বন্দরে এসে পৌঁছলাম। মালাগা বন্দরের শূন্য জেটিগুলো দেখে মনটা কেঁদে উঠল। একদিন নৌবাহিনীর জাহাজে ভর্তি থাকত মালাগা বন্দর, আজ একটিও নেই। অন্যদের সাথে নিয়ে লাশগুলো দাফন করার পর আমি পর্তুগালের এক জাহাজে চড়ে স্পেনেও চলে এলাম পর্তুগালের রাজধানী লিসবন। পর্তুগালের তখন সমুদ্র অভিযানের প্রাথমিক কাল। সমুদ্র সম্পর্ক অভিজ্ঞ নেভিগেটর যোদ্ধাদের সেখানে দারুণ কদর। চাকরি পেয়ে গেলাম লিসবনের বড় একটা কোম্পানির নৌবহরে। খুব অল্প সময়ের মধ্যে নেভিগেটর থেকে একটা কমান্ডিং জাহাজের কমান্ডার পদে উন্নীত হলাম পরিশ্রম ও প্রতিভা গুণে এবং আল্লাহর সাহায্যে। 1431 সালের জুলাই মাস। আমার জাহাজটি উত্তর আটলান্টিকের দিক থেকে মধ্য আটলান্টিকের দিকে অগ্রসর হচ্ছিল ধীর গতিতে। সেদিন জুলাইয়ের 11 তারিখ। আমি জাহাজের ডেকে বসেছিলাম, চোখে দূরবীন। আমি জানি পশ্চিমে কানাডার উপকূল আর পূর্বে ইউরো আফ্রিকান উপকূলের মাঝখানে কোনো দ্বীপের অস্তিত্ব নেই। তবু আমার অভ্যস্ত চোখের কোনো ক্লান্তি নেই। দূরবীনের সাধ্যে শেষ পর্যন্ত চষে ফিরছিল আমার 2টি চোখ। হঠাৎ আমার চোখ দুটি আটকে গেল সবুজ পাহাড়ের চূড়ায়। চোখ দুটিকে আমার বিশ্বাস হলো না। চোখ থেকে দূরবীন সরিয়ে চোখ দুটি মুছে নিলাম। আবার দেখলাম, না, আমার চোখ ভুল দেখেনি। সত্যি ওটা একটা বড় সবুজ দ্বীপ। তার মানে আমি একটা নতুন ভূখণ্ড আবিষ্কার করেছি। আনন্দে লাফিয়ে উঠলাম। চিৎকার করে নির্দেশ দিলাম জাহাজের গতি দক্ষিণ পশ্চিম কোণে ঘুরিয়ে নেবার। 4 ঘন্টা চলার পর দ্বীপটায় নিকটবর্তী হলাম। ততক্ষণে দ্বীপটার পশ্চিমে আরও 3টা দ্বীপের সবুজ দিগন্ত আমার চোখে ধরা পড়ে গেছে। আনন্দে আবারও চিৎকার করে উঠলাম। একটা দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছি। 11 জুলাই 1431 বেলা 1টার সময় আমাদের জাহাজ প্রথম দ্বীপে নোঙ্গর ফেলল। এর 8 ঘন্টা পরে আমি জঙ্গল আচ্ছাদিত দ্বীপে পা রাখলাম। আনন্দে উদ্বেলিত জাহাজের সকলেই নেমেছিল দ্বীপে। তখন জোহর নামাজের সময়। সবাই যখন এদিক ওদিক ঘুরতে ব্যস্ত, তখন আমি জোহর নামাজটা পড়ে নিলাম। বেলা 2টায় আমরা সবাই খাওয়ার জন্য একত্রিত হলাম। খাওয়ার পর দ্বীপপুঞ্জের নামকরণ ও পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হলো। ঠিক জোহর নামাজের সময় দ্বীপপুঞ্জে পা রেখেছি বলে আমি প্রস্তাব করলাম দ্বীপপুঞ্জের নাম করা হবে আজ জোহর। সবাই
হাততালি দিয়ে সমর্থন জানালো। পরে সবার পক্ষ থেকে আজ জোহর দ্বীপপুঞ্জে পর্তুগালের পতাকা উত্তোলন করলাম। আমরা দ্বীপে 15 দিন অবস্থান করলাম। দ্বীপে কোনো মানুষ ছিল না। উপকূলের কাছে একটা উচ্চ ভূমিতে একটা বাড়ি তৈরি করলাম। এই বাড়িটাকে পরে আমি দুর্গে রূপ দিয়েছিলাম। নাম রেখেছিলাম গাজী আলী জামাল দুর্গ। পরে পর্তুগাল থেকে পরিবার পরিজন আনার পর এই দুর্গে আমার স্থায়ী নিবাস হয়ে যায়। পর্তুগাল সরকার আমাকে দ্বীপপুঞ্জের গভর্নরের দায়িত্ব দেন। দ্বীপপুঞ্জের গভর্নর হিসেবে সবগুলো দ্বীপে বসতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করি। এই সুযোগকে আমি আল্লাহর দেয়া বড় একটা রহমত হিসেবে গ্রহণ করি। স্পেনের ভাগ্যাহত মুসলমানদের এই দ্বীপপুঞ্জে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে আমি স্পেনের মুসলিম নেতৃবৃন্দের সাথে যোগাযোগের উদ্যোগ নিলাম। একবার পর্তুগাল সফরকারে এই উদ্দেশ্যে আমি গোপনে গ্রানাডা গেলাম। আমি, ভাইয়া, খুব কাছে হেলিকপ্টারের শব্দ, মনে হয় একটা হেলিকপ্টার নেমে আসছে। আহমদ মুসার পড়ার মাঝখানে চাপা উত্তেজিত কণ্ঠে বলল হাসান তারিক। সে বসেছিল একটা গুহার মুখে। আহমদ মুসার ডায়েরি পড়া বন্ধ হয়ে গেল। সবাই উৎকীর্ণ হয়ে উঠেছে। আহমদ মুসা ডায়েরিটা সার্গিওর হাতে দিয়ে দ্রুত সরে এলো গুহার মুখে হাসান তারিকের পাশে। মুক্ত আকাশের দিকে কান পেতে একটু শোনার চেষ্টা করে আহমদ মুসা বলে উঠল, আমাদের মাথার উপরে হেলিকপ্টার, মনে হচ্ছে আলো না জ্বালিয়ে খুব নিচু দিয়ে ওরা এসেছে। বলে আহমদ মুসা মুহূর্তের জন্য থামল। পর মুহূর্তে আহমদ মুসা ব্যাগ থেকে মুখোশ বের করে একটা নিজে নিয়ে অন্যগুলো সকলের সামনে ছুড়ে দিয়ে চাপা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তোমরা সকলে তাড়াতাড়ি গ্যাস মুখোশ পরে নাও। নিশ্চয় শব্দ মনিটরিং করে আমাদের অবস্থান পিন পয়েন্ট করার পর তারা এসেছে। অন্ধকারে নিশ্চয় তারা নামতে সাহস পাবে না। গ্যাস বোমায় তাদের টার্গেট। আহমদ মুসার কথা শেষ হওয়ার আগেই চারদিক থেকে ছোট ছোট বেলুন ফাটলে যেমন শব্দ হয় সেরকম শব্দ উঠতে শুরু করেছিল। সবাই গ্যাস মুখোশ পরে নিয়েছিল। আহমদ মুসাও তাড়াতাড়ি গ্যাস মুখোশ পরে নিল। ভ্যানেসা ও সার্গিওর মুখে আতঙ্ক। ভ্যানেসা বলল, ভাইয়া। ভ্যানেসা মুখ খুলতে আহমদ মুসা ঠোঁটে আঙ্গুল চেপে তাকে কথা বলতে নিষেধ করল। ভাইয়া শব্দ বের হওয়ার পরই ভ্যানেসার মুখ বন্ধ হয়ে গেল। আহমদ মুসা ফিসফিস কণ্ঠে বলল, হেলিকপ্টার ওদের শক্তিশালী শব্দগ্রাহক যন্ত্র আছে, আর কোনো কথা নয়। ওদের বুঝাতে হবে যে ওদের প্রাণঘাতী গ্যাস বোমায় আমরা সবাই মারা গেছি। এ বিশ্বাস যদি ওদের হয় তাহলে ওরা নিশ্চিন্তে চলে যাবে, অথবা আরও নিশ্চিত হবার জন্যে নিঃসংকোচিতে এই গুহার সামনে ল্যান্ড করবে। কথা শেষ করে আহমদ মুসা গুহামুখে একটু সরে গিয়ে বসল। তারপর অখণ্ড নীরবতা। আকাশে হেলিকপ্টারের চাপা হালকা যান্ত্রিক গর্জন, নিচে আশেপাশে মাঝে মাঝে গ্যাস বোমা ফাটার ফটফট শব্দ। দীর্ঘ 1 ঘন্টা নীরবতার পর সবাই অনুভব করল হেলিকপ্টারের শব্দ আরো নিকটতর হচ্ছে। বুঝল সবাই নামছে হেলিকপ্টার থেকে।